হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 13 পড়ব, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিন জিওনো। গল্পটা শুরু করার আগে আমরা লেখক সম্পর্কে একটু ভালো করে জেনে নেব। জিন জিওনো একজন ফরাসি লেখক ছিলেন। তার বেশিরভাগ লেখা ফ্রান্সের দক্ষিণ পূর্ব প্রদেশ নিয়ে। 1895 সালে তিনি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন কবলার অর্থাৎ মুচি ছিলেন এবং মা ছিলেন লন্ড্রি ওম্যান। বাড়ির চাপে মাত্র 16 বছর বয়সে তাকে পড়াশোনা ছাড়তে হয় এবং তিনি ব্যাংকে চাকরি করতে শুরু করেন। তা সত্ত্বেও তিনি প্রচুর বই পড়তেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে সৈনিক হিসেবে যোগদানের জন্য ব্যাংকের চাকরিও তাকে ছাড়তে হয়। যুদ্ধকে তিনি খুব সামনে থেকে দেখেছিলেন এবং যুদ্ধের গভীর প্রভাব তাকে শান্তিবাদী করে তুলেছিল। তার উল্লেখযোগ্য লেখাগুলি হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অব দ্য স্টর্ম ইত্যাদি। জিন জিওনো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1970 সালে। আমরা আজকে যে গল্পটা পড়ব, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এই গল্পটা ফরাসি ভাষায় লেখা হয়েছিল এবং পরবর্তীকালে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। এই গল্পে লেখকের সাক্ষাৎ হয়েছিল এমন একজন মানুষের সঙ্গে যিনি তার নিজের কাজে অবিচল এবং একার হাতে তৈরি করে ফেলেছেন এক বিশাল অরণ্য। সেরকম একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে লেখকও যেন অভিভূত হয়ে পড়েছেন। তাহলে চলো এবার আমরা গল্পটা পড়তে শুরু করি। About 40 years ago, প্রায় 40 বছর আগে, I went on a long hike. আমি দীর্ঘ পদযাত্রায় গিয়েছিলাম। হাইক মানে পায়ে হেঁটে চলা, আর লং দীর্ঘ। থ্রু হিলস, পাহাড়ের মধ্যে দিয়ে। অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, যেটা পুরোপুরি পর্যটকদের কাছে অজানা ছিল। অ্যাবসলিউটলি মানে পুরোপুরি, আননোন মানে অজানা, টুরিস্ট মানে পর্যটক। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই পুরনো অঞ্চলে, রিজিয়ন মানে অঞ্চল, where the Alps penetrate into province, যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে ফ্রান্সের দক্ষিণ পূর্ব প্রদেশে। পেনিট্রেট মানে প্রবেশ করা, আর প্রভিন্স মানে ফ্রান্সের দক্ষিণ পূর্ব প্রদেশ। তোমাদের বইতেই লেখা আছে প্রভিন্স সম্পর্কে। It consisted of barren and monotonous lands. এটা পরিপূর্ণ ছিল অনুর্বর এবং একঘেয়ে জমিতে। কনসিস্টেড মানে পরিপূর্ণ থাকা, ব্যারেন মানে অনুর্বর, মোনোটোনাস মানে একঘেয়ে। মানে যেখান দিয়ে লেখক হাঁটছেন সেখানের জমির কোনো বৈচিত্র্য নেই, একই রকম সব জমি। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে প্রায় কিছুই জন্মায় না শুধুমাত্র বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া। এক্সেপ্ট মানে ছাড়া, ওয়াইল্ড মানে বন্য। I was crossing this country at its widest part. আমি অতিক্রম করছিলাম এই দেশটার সব থেকে প্রশস্ত অংশ দিয়ে। ক্রসিং মানে অতিক্রম করা, কান্ট্রি মানে দেশ, ওয়াইডেস্ট মানে প্রশস্ত, পার্ট মানে অংশ। আমি অতিক্রম করছিলাম এই দেশটার সব থেকে প্রশস্ত অংশ দিয়ে। And after walking for 3 days, 3 দিন হাঁটার পরে, I found myself in the most কমপ্লিট ডেসোলেশন, আমি নিজেকে খুঁজে পেলাম একদম পুরোপুরি নির্জনতায়। কমপ্লিট মানে পুরোপুরি, ডেসোলেশন মানে নির্জনতা। মানে 3 দিন ধরে লেখক হেঁটে চলেছেন কিন্তু কাউকেই তিনি খুঁজে পেলেন না। I was camped next to an abandoned village. আমি তাঁবু খাটিয়েছিলাম একটা পরিত্যক্ত গ্রামের পাশে। abandoned মানে পরিত্যক্ত। পরিত্যক্ত কেন বলা হচ্ছে? এই গ্রামে হয়তো একদা এক সময় লোকজন বসবাস করতেন, এখন সবাই গ্রাম ছেড়ে চলে গেছেন, সেই গ্রামে আর কেউ নেই, সেই জন্য পরিত্যক্ত গ্রাম বলা হচ্ছে। I had used the last of my water the day before. আমি শেষ জলটুকু ব্যবহার করে ফেলেছি আগের দিন। And I needed to find more, এবং আরো জলের খোঁজ করার প্রয়োজন। জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। লেখকের কাছে যে জল ছিল সেটা তিনি আগের দিনই খরচ করে ফেলেছেন, তার আরো জলের প্রয়োজন। These ruined houses of the village made me think that there must at one time have been a spring
or a well there. এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, মানে গ্রামে যে বাড়িগুলো রয়েছে, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো আমাকে ভাবাচ্ছে যে একটা সময়ে সেখানে নিশ্চয়ই একটা ঝর্ণা অথবা কুয়ো ছিল। স্প্রিং মানে ঝর্ণা আর ওয়েল মানে কুয়ো, মানে যেখান থেকে জল পাওয়া যেতে পারে। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সেখানে অবশ্যই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু সেটা ছিল শুকনো, মানে ঝর্ণাটা শুকিয়ে গেছে, সেই ঝর্ণায় আর জল নেই। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন বা সব জীবনই অদৃশ্য হয়ে গেছে। মানে এই গ্রামে একটা ঝর্ণা ছিল, যে ঝর্ণায় জল থাকতো, কিন্তু ধীরে ধীরে সেই ঝর্ণা শুকিয়ে গেছে, জলের অভাবে মানুষজন সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। It was a beautiful June day with plenty of sun. এটা ছিল জুন মাসের খুব সুন্দর একটা দিন, বেশ রোদ ঝলমলে। প্লেন্টি অফ সান মানে রোদেলা একটা দিন, বেশ রোদ রয়েছে। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন জমিতে বা অঞ্চলে, শেল্টারলেস মানে আশ্রয়হীন, ল্যান্ডস মানে অঞ্চল যেখান দিয়ে লেখক হেঁটে চলেছেন। হাই আপ ইন দ্য স্কাই, আকাশের এত উঁচুতে, লেখক তো পাহাড় চড়ছেন, পাহাড়ে উঠলেই মনে হয় যেন আকাশের অনেক কাছাকাছি আমরা রয়েছি, তাই বলা হচ্ছে হাই আপ ইন দ্য স্কাই। দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস অনবরত শীষ দিচ্ছিল। হুইসেলড মানে শীষ দেওয়া, কন্টিনিউয়ালি মানে অনবরত। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, এর আওয়াজটা ছিল সেই বন্য প্রাণীর মতন যাকে খাবারের সময় বিরক্ত করা হয়েছে। মানে কোনো বন্য প্রাণীকে খাবার দিয়ে যদি বিরক্ত করা হয়, সে যেমন আওয়াজ করবে, বাতাসও যেন সেই বন্য প্রাণীর মতনই আওয়াজ করছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটাকে সরাতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি এখনো জল খুঁজে পাইনি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং কোনো কিছুই আশা দিল না যে আমি কিছু খুঁজে পাবো। মানে চারপাশটা দেখে লেখকের মনে আশা জাগছিল না যে তিনি আরো জল খুঁজে পাবেন। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সব জায়গায় সেই একই রকমের শুষ্কতা। ড্রাইনেস মানে শুষ্কতা। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস, সেই একই রকমের শক্ত কাঠ গাছ। স্টিফ মানে শক্ত, উডি প্ল্যান্টস কাঠ গাছ। পাহাড়ের অনেক উঁচুতে ছোট ছোট শক্ত গাছ জন্মায়, সেগুলোর কথা বলা হয়েছে। আই থট আই স ইন দ্য ডিস্টেন্স, আমার মনে হলো আমি দেখতে পেয়েছিলাম একটু দূরে, দ্য শ্যাডো অফ আ ফিগার, একটা মানুষের ছায়া। অন আ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, অন আ চান্স মানে ভাগ্যের ওপরে ভর করে আমি সেই দিকে এগিয়েছিলাম। ইট ওয়াজ এ শেপার্ড, তিনি ছিলেন একজন মেষ পালক। 30 lambs or so were resting near him, প্রায় 30টা মতন ভেড়া তার কাছে বিশ্রাম নিচ্ছিল। অন দ্য স্কচিং গ্রাউন্ড, সেই গনগনে মাটিতে। স্কচিং মানে গনগনে, গ্রাউন্ড মানে মাটি। মাটি এতটাই গরম হয়ে গেছে সূর্যের তাপে, সূর্যের যখন প্রখর তাপ থাকে সেটাকে বলা হয় স্কচিং হিট। স্কচিং এর ভালো বাংলা হলো গনগনে। গনগনে মাটিতে 30টা মতন ভেড়া সেই মেষপালকের কাছে বিশ্রাম নিচ্ছিল। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. তিনি আমাকে পানীয় দিয়েছিলেন এবং কিছুক্ষণ পরে তিনি তার মেষপালকের কুটিরে আমাকে নিয়ে গিয়েছিলেন। তার মানে লেখকের সঙ্গে যে মেষপালকের দেখা হয়েছিল, তিনি লেখককে পানীয় দিয়েছিলেন পান করার জন্য এবং কিছুক্ষণ পরে তার কুটিরে নিয়ে গিয়েছিলেন। He shared his soup with me, তিনি তার স্যুপটা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। শেয়ার্ড মানে ভাগ করে নেওয়া। It had been agreed immediately that I would pass the night there. সাথে সাথে ঠিক হলো যে আমি রাতটা সেখানেই কাটাবো। Agreed মানে ঠিক হওয়া, immediately মানে সাথে সাথে। The closest village being still more than a day and half further on. সব থেকে কাছের গ্রামটাও এখান থেকে 1.5 দিন দূরে। মানে লেখক শেপার্ডের কুটিরে কেন কাটাবেন রাতটা, তার কারণ সব থেকে কাছের গ্রামটাও 1.5 দিন দূরে। There are 4 or 5 villages, 4 থেকে 5টা গ্রাম রয়েছে। Dispersed far from one another, একটা থেকে আরেকটা ছড়িয়ে ছিটিয়ে, মানে কাছাকাছি গ্রামগুলো নয়, দূরে দূরে। On the flanks of the hills in this area, এই অঞ্চলে পর্বতের পার্শ্বদেশে। ফ্ল্যাঙ্কস মানে পার্শ্বদেশ।
দে আর ইনহেবিটেড বাই উডকাটার্স, সেখানে বসবাস করে কাঠুরিয়ারা, হু মেক চারকোল, যারা কাঠ কয়লা বানায়, চারকোল মানে কাঠ কয়লা। দ্য শেফার্ড টুক আউট আ ব্যাগ, সেই মেষপালক একটা ব্যাগ বার করলেন, and poured a pile of acorns onto the table, এবং টেবিলের ওপরে স্তূপাকারে ওক গাছের ফলগুলোকে ঢাললেন। পোর্ড মানে ঢালা, পাইল মানে স্তূপ, অ্যাকর্ন ওক গাছের ফলকে অ্যাকর্ন বলা হয়। হি বিগ্যান টু এক্সামিন দেম, তিনি সেগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। এক্সামিন মানে ভালো করে লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। ওয়ান আফটার অ্যানাদার, একটার পরে আরেকটা, উইথ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, ভীষণ মনোযোগের সাথে। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালোগুলোকে খারাপগুলোর থেকে আলাদা করতে করতে। সেপারেটিং মানে আলাদা করা, মানে তিনি স্তূপ আকারে টেবিলের ওপরে ওক গাছের ফলগুলোকে ঢাললেন, সেগুলোকে পর্যবেক্ষণ করছিলেন ভীষণ মনোযোগের সাথে, একটার থেকে মানে ভালোগুলোকে খারাপগুলোর থেকে আলাদা করতে করতে। When he had before him 100 perfect acorns, he stopped. যখন তার সামনে 100টা নিখুঁত ওক গাছের ফল জমা হলো, তিনি থামলেন। পারফেক্ট মানে নিখুঁত, যার কোনো খুঁত নেই। And we went to bed, এবং আমরা ঘুমোতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই মানুষটার সঙ্গ আমাকে এনে দিয়েছিল শান্তির অনুভূতি। কোম্পানি মানে সঙ্গ, ব্রট এনে দিয়েছিল, ফিলিং মানে অনুভূতি, পিস মানে শান্তি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তিনি আমার মধ্যে প্রভাব ফেলেছিলেন যে কিছুই তাকে বিচলিত করতে পারবে না। ইমপ্রেশন মানে প্রভাব বা অনুভূতি বা ছাপ ফেলা, আর ডিস্টার্ব মানে বিরক্ত বা বিচলিত করা। তিনি আমার মধ্যে প্রভাব ফেলেছিলেন যে কিছুই তাকে বিচলিত করতে পারবে না, মানে কিছুতেই তিনি বিচলিত হবেন না। I was intrigued, আমার কৌতূহল হলো। ইন্ট্রিগ মানে কৌতূহল বা কৌতূহলী হওয়া। And I wanted to find out more about this man, এবং আমি এই মানুষটার সম্পর্কে আরো কিছু জানতে চেয়েছিলাম বা খুঁজে বার করতে চেয়েছিলাম। Before going out the next day, পরের দিন বেরোনোর আগে, he soaked in a bucket of water, তিনি এক বালতি জলে ভিজিয়ে রেখেছিলেন। soaked মানে ভিজিয়ে রাখা, bucket মানে বালতি। The acorns he had so carefully chosen, সেই ওক গাছের ফলগুলোকে, যেগুলোকে তিনি এত যত্ন সহকারে বেছে নিয়েছিলেন বা বাছাই করেছিলেন, and counted, গুনেছিলেন। He carried an iron rod too as a walking stick, তিনি একটা লোহার রড নিয়েছিলেন হাঁটার লাঠি হিসেবে। He invited me to come along with him, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে যাওয়ার জন্য। Having arrived at the place, সেই জায়গায় উপস্থিত হয়ে বা এসে, arrived মানে উপস্থিত হওয়া বা আসা, he had been heading for, যেখানে আসার জন্য তিনি এগিয়েছিলেন বা বেরিয়েছিলেন, মানে যে জায়গায় তিনি আসতে চেয়েছিলেন সেই জায়গায় উপস্থিত হয়ে, he began to pound his iron rod into the ground, তিনি তার লোহার রড দিয়ে মাটিটাকে আঘাত করতে বা পেটাতে শুরু করেছিলেন। পাউন্ড মানে আঘাত করা বা পেটানো। This made a hole, এর ফলে কি হলো, মাটিতে একটা গর্ত তৈরি হলো। In which he placed an acorn, যেখানে তিনি ওক গাছের ফল রেখেছিলেন, and covered over the hole again, এবং তারপরে সেই গর্তটাকে আবার কভার করে দিলেন, বন্ধ করে দিলেন। He was planting oak trees, তিনি ওক গাছ বপন করছিলেন। In this way, এইভাবে he planted his 100 acorns, এইভাবে তিনি 100টা ওক গাছের ফল বপন করেছিলেন, with great care, ভীষণ যত্নের সাথে। He told me that, তিনি আমাকে বলেছিলেন যে, for 3 years now, 3 বছর ধরে, he had been planting trees in the solitary way, তিনি গাছ লাগিয়ে চলেছেন একা একা বা একাকী। প্ল্যান্টিং মানে গাছ লাগানো বা বপন করা, সলিটারি ওয়ে একাকী। He had planted 100,000, তিনি বপন করেছেন 100,000, 100,000 মানে 1 লক্ষ। Of this 100,000, এই 100,000-এর মধ্যে বা 1 লক্ষের মধ্যে 20,000 had come up, 20,000 চারা বেরিয়েছিল। It was at this moment that I began to wonder about his age.
ওয়ান্ডার মানে অবাক হওয়া, বিস্মিত হওয়া। ঠিক এই মুহূর্তে আমি অবাক হয়ে তার বয়স সম্পর্কে ভাবতে শুরু করেছিলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। অবশ্যই বা পরিষ্কারভাবে তার বয়স 50-এর বেশি। 55, হি টোল্ড মি। তিনি আমাকে বলেছিলেন তার বয়স 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বাফিয়ার। তার নাম ছিল এলজিয়ার্ড বাফিয়ার। উচ্চারণটা অন্যরকমও হতে পারে যেহেতু এটা ফরাসি নাম। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স। প্লেন্স মানে সমতল। সমতল ভূমিতে তার একটা খামার বাড়ি ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ অংশটাই কাটিয়েছিলেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তিনি তার একমাত্র পুত্র এবং তারপরে তার স্ত্রীকে হারিয়েছিলেন। মানে তার স্ত্রী পুত্র মারা গেছে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড। তারপরে তিনি এই নির্জনতায় অবসর নিয়েছেন। রিটায়ার্ড মানে অবসর নেওয়া, সলিটিউড মানে নির্জনতা। তিনি একা থাকেন এবং যে অঞ্চলে থাকেন সেখানে লোক বসতি নেই, সেই জন্য নির্জনতার কথা বলা হয়েছে। Where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. যেখানে তিনি তার ভেড়ার পাল এবং কুকুরের সঙ্গে ঢিমে তালে বেঁচে থাকার মধ্যেই আনন্দ পান। স্লোলি, লিভিং স্লোলি মানে ঢিমে তালে বেঁচে থাকা। তিনি ধীরে ধীরে কাজ করেন, তার জীবনে হুটোপাটি নেই, এইভাবে বেঁচে থাকার মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। প্লেজার মানে আনন্দ। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি আরো বলেছিলেন বা আরো যোগ করেছিলেন যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। এই দেশটা মরে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে গাছের অভাবে। ল্যাক মানে অভাব। হি অ্যাডেড দ্যাট, তিনি আরো বলেছিলেন, আরো যোগ করেছিলেন যে হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, যেহেতু অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ তার করার নেই, হি হ্যাড রিজলভ টু রেমেডি দিস সিচুয়েশন। তিনি মনস্থির করেছিলেন এই অবস্থার বা পরিস্থিতির একটা সুরাহা করবেন। রিজলভ মানে মনস্থির করা, রেমেডি মানে সুরাহা করা, আর সিচুয়েশন মানে পরিস্থিতি। মানে এই যে পরিস্থিতি, গাছপালা নেই, গাছের অভাবে লোকজন চলে যাচ্ছে, এই পরিস্থিতির তিনি একটা সুরাহা করবেন, এই ব্যাপারে তিনি মনস্থির করেছিলেন। উই পার্টেড দ্য নেক্সট ডে। পরের দিন আমরা বিদায় নিয়েছিলাম। মানে এলজিয়ার্ড বাফেয়ার আর লেখক একজন অপরজনের থেকে বিদায় নিয়েছিলেন পরের দিন। পার্টেড মানে বিদায় নেওয়া বা বিচ্ছিন্ন হওয়া। The next year the war came in. পরের বছর যুদ্ধ শুরু হলো। In which I was engaged for 5 years. যেখানে আমি 5 বছর ব্যস্ত ছিলাম, মানে যুদ্ধে ব্যস্ত ছিলেন লেখক। With the war behind me, মাথার উপরে এই যুদ্ধ নিয়ে, I had a great desire, আমার ভীষণ ইচ্ছে হয়েছিল, desire মানে ইচ্ছে হওয়া, to breathe a little pure air. নিঃশ্বাস নেওয়া একটু বিশুদ্ধ বাতাস, মানে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে লেখকের খুব ইচ্ছে হয়েছিল। অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেল, এবং আমি বেরিয়ে পড়লাম পথ ধরে, থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, সেই পরিত্যক্ত দেশের মধ্যে দিয়ে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, সেখানকার জমির পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগের দিন থেকে, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, আমি সেই মেষ পালকের কথা ভাবছিলাম। হু প্ল্যান্টেড ট্রিজ, যিনি গাছ লাগাতেন। 10,000 ওকস, 10,000 ওক গাছ। আই হ্যাড সেইড টু মাইসেলফ, আমি নিজেই নিজেকে বলেছিলাম, মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, নিশ্চয়ই অনেকখানি জায়গা নিয়েছে। মানে লেখক নিজেই নিজেকে বলছেন যে 10,000 গাছ নিশ্চয়ই অনেকটা জায়গা জুড়ে বেড়ে উঠেছে। When I met Elzevir Buffer this time, I found that the war had not disturbed him at all. এবার যখন আমার এলজেভিয়ার বাফেয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো, আমি দেখলাম যে যুদ্ধ তাকে কোনোভাবেই বিচলিত করেনি। He had continued with his planting. তিনি তার গাছ লাগানোর যে কাজ সেটা চালিয়ে যাচ্ছেন। The oaks of 1910 were now 10 years old. 1910 সালের ওক গাছগুলোর বয়স এখন 10 বছর। And were taller than me and than him. এবং আমার এবং তার থেকেও লম্বা। This scene was impressive. এই দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। ইমপ্রেসিভ মানে মনোমুগ্ধকর।
I was actually speechless. আমি আক্ষরিক অর্থে বাকরুদ্ধ ছিলাম। স্পিচলেস মানে বাকরুদ্ধ, কথা বলতে পারছিলাম না। And we passed the whole day in silence. এবং আমরা পুরো দিন কাটিয়েছিলাম নিঃশব্দে। সাইলেন্স মানে নিঃশব্দে বা নিস্তব্ধতায়। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে। ইট ওয়াজ ইন 3 সেকশনস, জঙ্গলটা ছিল 3 ভাগে বিভক্ত। 11 কিলোমিটার্স লং ওভারঅল, প্রায় 11 কিলোমিটার লম্বা, অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং সব থেকে চওড়া অংশে 3 কিলোমিটার্স ওয়াইড, 3 কিলোমিটার চওড়া ছিল। তার মানে জঙ্গলটা 11 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, আমি যখন এটা ভাবতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম যে সমস্ত কিছু তৈরি হয়েছে, অল স্প্রাং মানে সমস্ত কিছু তৈরি হয়েছে বা গজিয়ে উঠেছে, ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই একজন মানুষের হাত এবং হৃদয় থেকে, এখানে সোল মানে হৃদয় বা আত্মা থেকে, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকমের প্রযুক্তিগত সাহায্য ছাড়া। ইট স্ট্রাক মি দ্যাট, তখন আমার মনে হলো যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষও ভগবানের মতোই ফলপ্রসূ হতে পারে। এফেক্টিভ মানে ফলপ্রসূ হতে পারে, সৃষ্টিশীল হতে পারে, ইন ডোমেন্স, সব ক্ষেত্রে, আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ছাড়া। তার মানে মানুষও যদি চায়, মানুষও কিন্তু ভগবানের মতোই সৃজনশীল ফলপ্রসূ হতে পারে ধ্বংস ছাড়া। ভগবান সৃষ্টি করতে পারে, মানুষও সৃষ্টি করতে পারে, কিন্তু ভগবান ধ্বংস করে না, ভগবান যুদ্ধ করে না, যেটা মানুষ করে। তাই লেখক এখানে বলছেন যে ভগবানের মতোই মানুষও কিন্তু সৃজনশীল বা ফলপ্রসূ হতে পারে সব ক্ষেত্রে, শুধুমাত্র ধ্বংস ছাড়া। এলজেয়ার্ড বাফেয়ার পরিবেশকে রক্ষা করার জন্য একটা গোটা অরণ্য সৃষ্টি করেছিলেন। তার এই গল্প আমাদেরকেও বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। আশা করি তোমরা গল্পটা উপভোগ করেছো। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।